আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। স্টোরি লেনে আমাদের আজকের উপস্থাপনা ভয়ঙ্কর ভৌতিক গল্প মোহিনী অ্যাপার্টমেন্ট। এই গল্পটি লিখেছেন শিপ্রা। আমরা এই গল্পটি প্রতিলিপি অ্যাপ থেকে সংগ্রহ করেছি। আপনারা যারা বিভিন্ন জনরার গল্প পছন্দ করেন তারা এই অ্যাপটি থেকে ঘুরে আসতে পারেন। অ্যাপটির ওয়েবসাইট লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও iOS দুটি ভার্সনই পাওয়া যাবে। আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প মোহিনী অ্যাপার্টমেন্ট। অনেক দিন ধরে তমালি আর রঞ্জন একটা ফ্ল্যাটের সন্ধান করছিল সস্তার মধ্যে, আর হাতে চাঁদ পাওয়ার মতো পেয়ে গেল মোহিনী অ্যাপার্টমেন্ট, একটা 2 কামরার বেশ বড় ফ্ল্যাট। ফ্ল্যাটটা বছর 2 আগেই তৈরি হয়েছে দেখে মনে হয়, কিন্তু এখনো কোনো লোক আসেনি। পুরোপুরি ফাঁকা বলা যেতে পারে। একেবারে শহরের মধ্যমণিতে নয়, আবার খুব একটা দূরেও নয়। আশপাশটা খুব শান্তশিষ্ট পরিবেশ। শহরের বুকে একটা গ্রাম্য গ্রাম্য ভাব আছে। সকাল থেকে নিঃশ্বাস ফেলার সময় নেই তমালি আর রঞ্জনের। সমস্ত জিনিস প্যাকিং করে গাড়িতে তুলতে ব্যস্ত। জিনিসপত্র সব নতুন ফ্ল্যাটে শিফট করতে হবে আজকেই। কালকে গৃহপ্রবেশের পুজো। বড় করে নয়, খুব ছোট করে। লোক বলতে রঞ্জনের এক বন্ধু সুনীল আর ওর স্ত্রী পূজা আসবে, আর এতদিন যেখানে ছিল সেইখানকার কিছু লোক। বাড়ির অমতে বিয়ে করার জন্য কেউ ওদের সম্পর্ককে মেনে নেয়নি, তাই কোনো বাড়িতেই প্রবেশাধিকার মেলেনি। কোনো রকমে 1 কামরার একটা ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছিল। ওই বাড়িতে প্রায় 6-7টা ফ্যামিলি ভাড়া থাকে। একটাই কমন বাথরুম, সেইভাবে রান্নাঘর বলে কিছু নেই। ওখানে মানিয়ে গুছিয়ে চলতে বড্ড কষ্ট হচ্ছিল তমালির। আর তমালির এই কষ্ট রঞ্জন সহ্য করতে পারছিল না, কারণ বড়লোক বাবার একমাত্র আদরে কন্যা তমালি। রঞ্জন একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে। খুব বেশি রোজগার নয়, তবে ভালোভাবে সংসার চলে যাওয়ার মতো। ওদের ফ্যামিলির অবস্থাও খুব একটা ভালো নয়। রঞ্জনের বাবা জুট মিলে চাকরি করতেন। হঠাৎ করে মিল বন্ধ হয়ে যাওয়ায় কাজ চলে গেছিল। রঞ্জনের বাবার তারপর নিজের জমানো পুঁজিটাকে খরচ করে ব্যবসা শুরু করেছিলেন। তাতেই সংসার কোনো রকমে টেনে টুনে চলে যেত ওদের। রঞ্জনের বাড়িতে প্রথম দিকে কোনো আপত্তি ছিল না বিয়ের ব্যাপারে, কিন্তু যেদিন তমালির বাবা এসে ভরা বাজারে লোকের সামনে রঞ্জনের বাবাকে যাচ্ছে তাইভাবে অপমান করেছিলেন, সেই দিন থেকে তিনি এই বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। কারণ সব কিছু হারালেও আত্মসম্মান কিছুতেই হারাতে পারবেন না। আর রঞ্জনের মায়ের অত সাহস কোনোদিনও ছিল না যে স্বামীর মুখের উপর কথা বলবেন। তাই নীরবে কোনো রকম প্রতিবাদ না করে রঞ্জন তমালির হাত ধরে নিজেদের চেনা পরিচিত জায়গা, পরিবার পরিজন ছেড়ে শহরে চলে এসেছিল। দুপুর তমালি আর রঞ্জন সমস্ত মালপত্র নিয়ে ফ্ল্যাটে ঢুকলো। তমালি যখন কেনার আগে ফ্ল্যাটটা দেখতে এসেছিল, এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল তমালির। আর সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই দক্ষিণের খোলা ব্যালকনিটাতে দাঁড়িয়ে দূরে বহমান গঙ্গাটাকে দেখা যায়, আর গঙ্গার শীতল বাতাস যেন মন প্রাণ জুড়িয়ে যায়। তমালি ফ্ল্যাটে ঢুকেই আগে ব্যালকনিতে চলে গেল। রঞ্জন তমালির পছন্দের রঙে রং করেছে ফ্ল্যাটের। এমনকি তমালির ইচ্ছায় ব্যালকনিতে একটা ঝুলন্ত দোলনাও লাগিয়ে দিয়েছে। তমালির পিছন পিছন রঞ্জন ব্যালকনিতে এসে তমালির পাশে দাঁড়িয়ে বলল, কি মিসেস মুখার্জি, পছন্দ হয়েছে? তমালি আনন্দে রঞ্জনকে জড়িয়ে ধরে বলল, খুব খুব পছন্দ হয়েছে। আর এখানে কিছু ফুলের টব এনে লাগাতে হবে, তাহলে পুরোটা কমপ্লিট। রঞ্জন বলল, অবশ্যই, তুমি যেভাবে যেমন খুশি নিজের বাড়িকে সাজিয়ে তোলো।
রঞ্জনের বুকে মাথা রেখে তমালি মৃদু স্বরে বলে উঠল, বাড়ি থেকে চলে আসার পর আমি সব থেকে বেশি মিস করতাম আমার ব্যালকনির গাছগুলোকে আর দোলনাটাকে। থ্যাংক ইউ মিস্টার মুখার্জি, আমাকে কিছুটা হলেও ফিরিয়ে দেওয়ার জন্য। রঞ্জন তমালির মুখটাকে নিজের হাতের মধ্যে নিয়ে বলল, আমি বুঝি তোমার সব কিছু মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার যে কিছু করার নেই। তবে আই প্রমিস, আমি একটু একটু করে সব ঠিক করে দেব। তমালি রঞ্জনের চোখে চোখ রেখে বলল, তোমাকে নিজের করে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। আর একটা কথা, কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হয়। এখন ওসব কথা থাক, এখনো অনেক কাজ বাকি, করে ফেলতে হবে। রঞ্জন মৃদু হেসে মাথা নেড়ে বলল, যে হুকুম ম্যাডাম, দাস আপনার সেবায় হাজির। তমালি রঞ্জনের পেটে একটা ঘুষি মারল। রঞ্জন তমালিকে বুকের মাঝে আগলে নিল। সমস্ত জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে এবং নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে এতটা সময় চলে গেল যে প্রকৃতির বুক থেকে সূর্য বিদায় নিয়ে নিয়েছে ততক্ষণে, এবং সন্ধে নেমে এসেছে। আর তার সাথে আকাশের বুকে উঠেছে গোল থালার মতো একটা চাঁদ। রঞ্জন বেরোনোর আগে সমস্ত কিছু ভালো করে দেখে নিল আরও একবার। রঞ্জন ফ্ল্যাটের লনে দাঁড়িয়ে ডাক দিল, তমা, হলো তোমার? অনেকটা রাত হতে চলল, ফিরতে হবে, আবার সকাল সকাল আসতে হবে তো, বাকি কাজ কালকে করো। তমালি সাড়া দিয়ে বলল, আসছি, 1 মিনিট। হঠাৎ তমালি চিৎকার করে উঠল। তমালির চিৎকার শুনে রঞ্জন দ্রুততার সাথে ভিতরে ঢুকল। দুটো ঘর, ডাইনিং, লিভিং, কোথাও তমালিকে না পেয়ে ব্যালকনির দিকে ছুটল। তমালিকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে রঞ্জন বলে উঠল, কি হলো তমা, এইভাবে চিৎকার করলে কেন? আমি ভয় পেয়ে গেছিলাম, কি হয়েছে? তমালির কোনো সাড়া শব্দ না পেয়ে রঞ্জন আরও একটু এগিয়ে গিয়ে তমালির কাঁধে হাত রাখল এবং তমালির দৃষ্টি অনুসরণ করে দেখল তমালি এক দৃষ্টিতে দোলনার দিকে তাকিয়ে আছে, আর দোলনাটা মৃদু হাওয়ার তালে দুলছে। রঞ্জনের স্পর্শে তমালি ভয়ে চিৎকার করে উঠল। রঞ্জন তমালির চোখে মুখে অদ্ভুত রকমের ভয়ের ছাপ লক্ষ্য করল। তমালিকে 2 বাহুর মধ্যে আবদ্ধ করে বলল, তমা, এই তমা, কি হলো? এত ভয় পাচ্ছ কেন? আমি রঞ্জন। তমালি রঞ্জনের বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ল এবং ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, জানো রঞ্জন, এই দোলনায় একটা বাচ্চা মেয়ে বসেছিল এবং তার সর্বশরীর রক্তে ভেসে যাচ্ছিল, তবুও সে খিলখিল করে হাসছিল। রঞ্জন তমালির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি সব বলছো তুমি? শান্ত হও। বুঝতে পারছি ভয় পেয়েছো। সবসময় আলতু ফালতু ভূতের সিনেমাগুলো বসে বসে দেখবে আর সেইগুলো মনে করে ভয় পাবে। কতবার তোমাকে বারণ করেছি এইসব ভূতের সিনেমা দেখো না, কিন্তু কে শোনে কার কথা? তমালি নিজেকে শান্ত করে বলল, আমি সত্যি দেখেছি রঞ্জন, বিশ্বাস করো। রঞ্জন বলে উঠল, এইসব ভুলভাল চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো, বেরোতে হবে। অনেকটা রাত হয়ে গেল, আবার সকাল সকাল আসা আছে। তমালি করুণ মুখ করে রঞ্জনের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে বিশ্বাস করছো না আমি বুঝতে পারছি, কিন্তু আমি সত্যি দেখেছি। রঞ্জন বলে উঠল, এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, ব্যাপারটা হলো ভয়ের। তুমি ভয় পেয়েছো, আর ভূত বলে কিছু হয় না, বুঝলে? ওটা তোমার মনের ভ্রম। তমালি রঞ্জনের কথা শুনে মনে মনে ভাবল, রঞ্জন ঠিকই বলেছে, আমি ভয় পেয়েছি, কিন্তু নিজের চোখে দেখলাম মনে হলো যে আসলে কল্পনা হবে হয়তো। এই ভূতের সিনেমা দেখে দেখে আমার মাথাটা একেবারে বিগড়ে গেছে। রঞ্জন তমালির হাত ধরে ব্যালকনি ছেড়ে এগিয়ে এলো, আর ব্যালকনিতে থাকা দোলনাটা আবার দুলে উঠল, আর সাথে সাথে একটা আবছা ছায়া সরে গেল, যেটা তমালি আর রঞ্জন কেউ লক্ষ্য করল না। মাথা থেকে সমস্ত ভাবনা ঝেড়ে ফেলে রঞ্জনের বাইকের পিছনে বসে মিষ্টি হাওয়া গায়ে মেখে রাতের শহরের সৌন্দর্য উপভোগ করতে লাগলো তমালি 2 চোখ ভরে। তমালি আর রঞ্জনের মনে আজ এক অন্যরকম আনন্দ। আজ রাতটা পেরোলেই নতুন দিনে নতুন করে বেঁচে থাকার আনন্দ উপভোগ করবে একসাথে। সত্যি একে অপরের পাশে থেকে সমস্ত কষ্টকে জয় করে একটু একটু করে খুশির পথে এগিয়ে চলার আনন্দটাই আলাদা। পরের দিন সকালটা একরকম ঝড়ের মতো কেটে গেল। গৃহপ্রবেশের পুজো, তারপর রান্নাবান্না, অতিথিদের আপ্যায়ন,
খাওয়া দাওয়া গল্পগুজবের মধ্যে ক্লান্ত শরীরটাকে তমালি দোলনায় এলিয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সূর্য তখন একটু একটু করে ডুব দিচ্ছে গঙ্গার বুকে। সূর্যের পরন্ত আলোয় গঙ্গার জলটা কেমন চিকচিক করছে হীরের মতো। পাখিরা দল বেঁধে আপন আপন নীড়ে ফিরছে। রঞ্জন গরম ধোয়া ওঠা কফির কাপ হাতে নিয়ে বলে উঠল, কি ব্যাপার মিসেস মুখার্জি, কবি টবি হবেন নাকি? তমালি একগাল হেসে রঞ্জনের হাত থেকে কফির কাপটা নিয়ে একটা চুমুক দিয়ে বলল, অসাধারণ হয়েছে কফিটা, তাছাড়া মনটা আমার একটু কফি কফি করছিল। রঞ্জন হেসে হেসে বলল, থ্যাংক ইউ, আপনার মুখে আমার প্রশংসা শুনে আমি ধন্য হয়ে গেলাম। তমালি খিলখিল করে হেসে উঠল রঞ্জনের কথা শুনে। রঞ্জন বেতের মোড়াটাতে বসতে বসতে বলে উঠল, তা কি এত গভীর চিন্তা ভাবনা করা হচ্ছিল শুনি? তমালি কফির কাপে চুমুক দিতে দিতে বলে উঠল, ভাবছিলাম আজ যদি বাড়ির সবাই আমাদের সাথে থাকতো তাহলে আমাদের আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যেত। রঞ্জন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠল, আশা করি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে একদিন। তমালি মৃদু স্বরে বলে উঠল, ধীরে ধীরে শহর রাতের নিস্তব্ধতার মোটা চাদরে ঢাকতে শুরু করেছে। শহর যেন গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু জেগে আছে রাত জাগা কিছু পাখি শিকারের সন্ধানে, এবং থেকে থেকে ডেকে উঠছে নিজেদের কর্কশ স্বরে। হঠাৎ একটা আওয়াজে তমালির ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখল রঞ্জন গভীর ঘুমে মগ্ন। তমালি উঠে জলের বোতলটা হাতে নিয়ে জল খেতে যাবে, ঠিক তখন মেঝের ওপর দিয়ে কিছু একটা গড়িয়ে যাওয়ার আওয়াজ পেল। শুনে মনে হলো 5 টাকার কয়েন পড়লে যেরকম আওয়াজ হয় ঠিক সেই রকম। তমালির একটা অদ্ভুত রকমের অস্বস্তি হতে লাগলো। তমালি বিছানা ছেড়ে এক পা করে এগিয়ে গেল ডাইনিং হলে। হঠাৎ তমালির মনে হলো একটা ছায়া। পর্দার পিছনে লুকিয়ে পড়ল। তমালি এক ঝটকায় পিছন ফিরল, কিন্তু না, কোথাও কেউ নেই। হঠাৎ তমালির কানে এলো ওয়াশরুম থেকে টপ টপ করে জল পড়ছে। তমালি এক পা করে এগিয়ে গেলে ওয়াশরুমের দিকে লাইটটা জ্বালাতেই দেখলো সব ঠিক আছে, কোথাও জল পড়ছে না। তমালির হঠাৎ মনে হলো ব্যালকনির থেকে কারোর হাসার আওয়াজ আসছে। তমালি মনের মধ্যে সাহস সঞ্চয় করে এক পা করে এগিয়ে যেতে লাগলো ব্যালকনির দিকে। কিন্তু ব্যালকনির দরজাটা খোলার সাথে সাথে দেখলো না, সেখানেও কিছু নেই। তমালি চারিদিকে ভালো করে চেয়ে দেখে মুখে জলের ছিটে দিয়ে আবার শুয়ে পড়ল এবং মনে মনে বলে উঠল, তমালি, সব তোর মনের ভুল। ভূতের সিনেমা দেখে দেখে মাথায় এইসব ভাবনা চিন্তা ঘুরে বেড়াচ্ছে তোর। রঞ্জন ঠিকই বলে, না, ভূতের সিনেমা দেখা বন্ধ করতে হবে। তমালির চোখ বন্ধ করার সাথে সাথে পর্দার পিছন থেকে ছায়ামূর্তিটা বেরিয়ে এলো এবং খিলখিল করে হেসে উঠল। এইভাবে কেটে গেল আরও 15 দিন। তমালি প্রত্যেক দিন রাতেই কিছু না কিছু শুনতে পায় এবং কারোর উপস্থিতি ফিল করতে পারে। রঞ্জনকে বারবার বলেছে, কিন্তু রঞ্জন বিশ্বাস করতে চায় না। সব সময় ওর মনের ভুল বলে এড়িয়ে যায়। রাত আসলেই তমালি যেন ভয়ে সিটিয়ে যায়। এখন আর ব্যালকনির দোলনাতে বসতে ভালো লাগে না। তমালি এগুলোকে এতদিন মনের ভুল ভাবলেও এখন নিশ্চিত এটা ওর মনের ভুল না। এই ফ্ল্যাটে কারোর অস্তিত্ব আছে এবং সেটা অশরীর। এই রকম একদিন রাতের বেলায় তমালি হঠাৎ করে শুনতে পায় কে যেন কাঁদছে। তমালির ঘুম ভেঙে যায়। ভয়ের চোটে গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায়। তমালি কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে এগিয়ে যায়। হঠাৎ কান্না থেমে গিয়ে ফুল স্পিডে জল পড়ার আওয়াজ আসতে থাকে ওয়াশরুম থেকে। তমালি দুরু দুরু বুকে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। সুইচ বোর্ডে হাত দিয়ে লাইট জ্বাললে লাইট দপদপ করতে থাকে। হালকা আলো আধারিতে তমালি দেখে কলের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, আর একটা বছর 5 বাচ্চা মেয়ে খিলখিল করে হেসে সেই রক্ত সর্বশরীরে মাখছে। তমালি চিৎকার করে ওঠে। তমালির চিৎকারে রঞ্জনের ঘুম ভেঙে যায় এবং ধরপড় করে উঠে ঘর ছেড়ে বেরিয়ে এসে দেখে তমালি ওয়াশরুমের মেঝেতে পড়ে আছে জ্ঞান হারিয়ে, আর ওয়াশরুমের কলটা খোলা। এইভাবে পেরিয়ে গেছে আরও কিছুদিন। তবে তমালির আচরণে কোনো রকম পরিবর্তন হয়নি। দিন দিন তমালি যেন একার একটা দুনিয়া তৈরি করে ফেলেছে। আগের মতো সেই হাসি, মজা, খুনসুটি করে না। কেমন সব সময় ভয়ে ভয়ে দম মেরে থাকে। আজ কৌশিকী অমাবস্যা।
সকাল থেকেই তমালির মনটা কেমন যেন কুডাকছে, মনে হচ্ছে খারাপ কিছু ঘটবেই। রবিবার, তাই রঞ্জন বাড়িতেই আছে। সকাল থেকে তমালিকে অস্থির হতে দেখে রঞ্জন বলে উঠল, তমা চলো, আজ সারাদিন আমরা বাইরে ঘুরে বেড়াই। অনেক দিন এইভাবে দিনগুলো এনজয় করা হয়নি। আগে সময় পেলে একসাথে শহরের সমস্ত অলিগুলি আমরা ঘুরে বেড়াতাম। কি হলো, যাবে? তমালি মন মরা হয়ে বলল, ভালো লাগছে না। রঞ্জন তমালির পাশে বসে তমালির হাতটা ওর হাতের মধ্যে নিয়ে বলল, কি হয়েছে তমা? কদিন ধরে লক্ষ্য করছি তোমাকে কেমন অন্যরকম লাগছে। মন খারাপ করছো বাড়ির জন্য, বাবা মার জন্য? তমালি মুখে অল্প হাসি এনে বলল, না, সেই রকম কিছু নয়। আমাকে একটু মন্দিরে নিয়ে যাবে, পুজো দেব। রঞ্জন বলল, হ্যাঁ চলো, কাছেই একটা জাগ্রত কালী মন্দির আছে, আর আজ বড় করে পুজোও হচ্ছে। তমালি বলল, হ্যাঁ চলো। তমালি পরনের লাল পাড় সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, হাতের শাখা, পলা পরে পুজোর ডালি নিয়ে রঞ্জনের সাথে মন্দিরে ঢুকলো। প্রচুর ভিড়, লোকে লোকারণ্য, কত সন্ন্যাসী তান্ত্রিক ভিড় করেছে মন্দির চত্বর জুড়ে। কত রকমের দোকানপাট বসেছে। খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন করে রঞ্জনের হাত ধরে তমালি যখন মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছে, তখন পিছন থেকে একজন বলে উঠল, দাঁড়াও মা। পিছন থেকে গম্ভীর দৃঢ় কণ্ঠস্বর শুনে রঞ্জন আর তমালি পিছন ঘুরে দেখে পরনে গেরুয়া বসন, গলায় পৈতে, হাতে ত্রিশূল, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক কাটা এক সৌমকান্ত দীপ্তিময় সন্ন্যাসী দাঁড়িয়ে আছে ওদের সামনে, যার চোখের উজ্জ্বলতা খুব স্পষ্ট। সন্ন্যাসীকে দেখে রঞ্জন বলে উঠল, কিছু বলবেন আমাদের? সন্ন্যাসী বাবা দৃঢ় কণ্ঠে বলে উঠল, তোমার সাথে আমার কিছু কথা আছে মা। তুমি খুব বিপদের মধ্যে আছো, তোমাকে দেখে আমি বুঝতে পারছি। তমালি অবাক দৃষ্টিতে চেয়ে আছে সন্ন্যাসীর চোখের দিকে এবং কেমন যেন মোহিত হয়ে পড়েছে সেই চোখের উজ্জ্বলতার গভীরে। রঞ্জন তমালির হাত ধরে বলল, চলো তমালি, এনাদের কথায় কান দিও না, সব বুজরুকি। এখন এইসব বলে আমাদের থেকে পয়সা নেওয়ার ধান্দা। তমালি হ্যাঁ না কিছুই যেন বলতে পারছে না। তমালির মনের মধ্যে এক আশ্চর্য ঝড় বয়ে চলেছে। শুধু মনে হচ্ছে এতদিন যে কথাগুলো কাউকে বলতে পারেনি, এমনকি রঞ্জনকে বললেও বিশ্বাস করেনি, সেই কথাগুলো ওরা না বলা সত্ত্বেও উনি যেন সব বুঝে গেছেন। তমালি কাঠের পুতুলের মতো এগিয়ে চলল রঞ্জনের হাত ধরে। সন্ন্যাসী বাবা পিছন থেকে বলে উঠলেন, আমি জানি মা, তুই যা দেখিস, অনুভব করিস, সব সত্যি। এই কথাটা তমালির কানে বেজে উঠল এবং তমালি ছুটতে ছুটতে সন্ন্যাসী বাবার পায়ের কাছে এসে বসে পড়ল, আর রঞ্জন অবাক হয়ে দাঁড়িয়ে রইল একই জায়গায়। সন্ন্যাসী বাবা তমালিকে উঠিয়ে বললেন, চল, আমি তোর সাথে যাব তোর বাড়ি। ওখানে আমার অনেক কাজ আছে, আর তোর সব কথা শুনবো। তোর ওপর আজ অনেক বিপদ আসতে চলেছে, যে করেই হোক তোকে বাঁচাতে হবে আমাকে। এর জন্যই বুঝি আজ এখানে আমার আশা। ওপরওয়ালা সব ঠিক করে রাখেন, কার কোথায় কখন কাজ হবে। তমালি কাঁদতে কাঁদতে বলল, চলুন সন্ন্যাসী বাবা, আমি যে আর সহ্য করতে পারছি না সব কিছু। রঞ্জন তমালির কাছে এসে তমালিকে টানতে টানতে একটু দূরে নিয়ে গিয়ে বলে উঠল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছো, কি বলছো? তার হিসাব আছে? এই ভূতের সিনেমা দেখে দেখে তোমার মস্তিষ্কের মধ্যে ভূত ঢুকে গেছে, তাই সব জায়গায় তুমি ভূত দেখছো। তোমার এখন মানসিক ট্রিটমেন্ট দরকার। এইসব সন্ন্যাসী বাবাদের পাল্লায় পড়লে সব শেষ হয়ে যাবে, আর অন্ধবিশ্বাসের বেড়াজাল আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরবে তোমাকে, তখন আর বাঁচার পথ পাবে না। রঞ্জনের কথা শেষ হওয়ার সাথে সাথে সন্ন্যাসী বাবা বলে উঠলেন, জানি তোর মনে প্রচুর অবিশ্বাস এইসব নিয়ে, তবে একটা কথা কি বলতো, ভগবান যেমন আছে শয়তানও আছে। সমুদ্র মন্থনের সময় অমৃতের পাশাপাশি যেমন বিষ উঠেছিল, ঠিক তেমনি ভালোর পাশাপাশি খারাপও বিদ্যমান আছে। আমাকে কিছুটা সময় দে, আমি সব প্রমাণ করে দেব। এই অকাট্য যুক্তিটা রঞ্জনকে হার মানাতে বাধ্য করল। সন্ন্যাসী বাবা তার ঝুলি নিয়ে তমালি আর রঞ্জনের সাথে এলো ওদের নতুন ফ্ল্যাটে।
মোহিনী অ্যাপার্টমেন্টে পা দেওয়ার সাথে সাথে ওদের সবার শরীরের উপর দিয়ে একটা হিম শীতল ঠান্ডা হাওয়া বয়ে গেল এবং সর্বশরীর যেন কেঁপে উঠল এক অদ্ভুত স্পর্শের ছোঁয়ায়। রঞ্জন চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে দিল। রঞ্জন ঘরে পা দিতে গেলে সন্ন্যাসী বাবা বলে উঠলেন, দাঁড়াও বাবা। রঞ্জন তমালি একে অপরের দিকে চেয়ে দাঁড়িয়ে পড়ল। সন্ন্যাসী বাবা নিজের ঝুলি থেকে একটা সাদা রঙের গুঁড়ো বার করে দরজার চারিদিকে ছড়িয়ে দিলেন এবং নিজে আগে ভিতরে প্রবেশ করলেন। সন্ন্যাসী বাবাকে অনুসরণ করে রঞ্জন তমালিও ভিতরে ঢুকল। সন্ন্যাসী বাবা তখন হাতে গুঁড়োটা নিয়ে বিড়বিড় করতে করতে সমস্ত জায়গায় ছেটাতে লাগলেন। তারপর বলে উঠলেন, নতুন ঘরে প্রবেশের সময় পুজো করেছিলিস? তমালি বলে উঠল, হ্যাঁ বাবা, করেছিলাম। সন্ন্যাসী বাবা একটা জায়গায় বসে বলে উঠলেন, দেখ মা, আজ কৌশিকী অমাবস্যা। তোদের এই ফ্ল্যাটে অশরীরী ছায়া আছে, আর যত রাত বাড়বে তত তার শক্তি বাড়বে। হাতে সময় খুব কম আমাদের, যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, একটা কথা বলতো মা, তোরা নতুন ফ্ল্যাট কেনার আগে কোনো রকম খোঁজ খবর করিসনি? তমালি বলে উঠল, না, সেই রকমভাবে কোনো খোঁজ করিনি, সস্তায় ভালো পেয়ে গেলাম তাই নিয়েছিলাম। সন্ন্যাসী বাবা বলে উঠলেন, এসে থেকে কি কি দেখেছিস আর কি কি ফিল করেছিস, খুলে বলতো শুনি। তমালি সন্ন্যাসী বাবার পায়ের কাছে বসল। পাশে রঞ্জন চুপচাপ বসল। তমালি বলতে শুরু করলো, প্রথম দিন দেখেছিলাম ব্যালকনির দোলনাতে একটা বাচ্চা মেয়ে বসেছিল এবং তার সর্বশরীর রক্তে ভেসে যাচ্ছিল। তারপর যবে থেকে থাকা শুরু করলাম ফ্ল্যাটে, তবে থেকে রাত্রেবেলায় নানা রকম আওয়াজ, কখনো হাসি, কখনো কান্না। আর একদিন দেখেছিলাম সেই বাচ্চা মেয়েটা গায়ে রক্ত মাখছে আর হাসছে। তমালি যখন প্রত্যেকটা ঘটনার বিবরণ দিচ্ছে তখন সন্ন্যাসী বাবার ভ্রু কুঁচকে যাচ্ছে, আর রঞ্জন সব কিছু শুনছে আর অবাক হয়ে ভাবছে। তমালির মস্তিষ্কে এগুলো গেঁথে গেছে। ও অন্য একটা জগৎ তৈরি করে ফেলেছে নিজের মনের মধ্যে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তমালিকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যে করেই হোক আমার আমাকে আগের মতো করে তুলতেই হবে। রঞ্জনের ভাবনায় ছেদ পড়ল সন্ন্যাসী বাবার কথায়। তিনি বলে উঠলেন, যে তোমাদের ফ্ল্যাট বিক্রি করেছিল তার সাথে কথা বলাতে পারবে? রঞ্জন বলল, হ্যাঁ পারবো, কিন্তু আমার মনে হয় এইসব করে কোনো লাভ হবে না। তমা যেগুলো বলছে সবই ওর মনের ভুল। আসলে ও প্রচণ্ড পরিমাণে ভূতের সিনেমা দেখত, আর তার থেকেই। সন্ন্যাসী বাবা হাত দেখিয়ে থামিয়ে দিলেন এবং বললেন, যেটা তোমাকে বললাম সেটা করো। রঞ্জন বিরক্তি নিয়ে ফোন করলো লোকটাকে। টানা রিং হয়ে হয়ে কেটে গেল। রঞ্জন আবার ফোন করলো। ওপারের লোকটা ফোন তুলেই বলল, ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন তো? ওইখানে আর থাকতে পারছেন না তাই তো? কিন্তু এখন আমার কিছু করার নেই। না থাকতে পারলে বাকিদের মতো তালা বন্ধ করে দিয়ে পালান। রঞ্জন কথাগুলো শুনে হা হয়ে গেল, কারণ ও কিছু বলার আগেই লোকটি গড় গড় করে বলে গেল, সাথে এও বলল, থাকতে না পারলে বাকিদের মতো তালা দিয়ে পালান। তার মানে এই বাকি যে ঘরগুলোতে তালা দেওয়া, সেগুলো কেউ না কেউ কিনেছিল এবং ভয়ে থাকতে না পেরে পালিয়েছে। তার মানে তমালি যেটা বলছে সেটা ঠিক। এই পুরো মোহিনী অ্যাপার্টমেন্টে কিছু একটা ব্যাপার আছে। রঞ্জনের ভাবনা ভঙ্গ হলো। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? রঞ্জন নিজের গলাটা ঠিক করে বলল, একটু আসতে পারবেন মোহিনী অ্যাপার্টমেন্টে? খুব দরকার ছিল, বিপদে পড়েছি তাই বলছিলাম। লোকটা বলে উঠল, ও তা কি বিপদ শুনি? রঞ্জন বলল, প্লিজ একটু আসেন না। লোকটি বলল, যেতে পারবো না, আপনার বিপদ আপনি সামলে নিন। সন্ন্যাসী বাবা রঞ্জনের কাছ থেকে ফোনটা নিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, তাড়াতাড়ি চলে আয়, না আসলে তোর বড় বিপদ এবং প্রাণ সংশয়ও হতে পারে, তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে আয়। বলে ফোনটা রঞ্জনের হাতে দিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে কর্কশ স্বরে কলিং বেলটা বেজে উঠল। রঞ্জন তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। পান চিবোতে চিবোতে ভিতরে ঢুকলো একজন মাঝ বয়সের চেহারা বানগুন্ডা মার্কা লোক।
এবং রঞ্জনকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কি ব্যাপার বলুন তো, এই বিনোদ বিহারী কে? ফোনে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। রঞ্জন কিছু বলার আগেই সন্ন্যাসী বাবা বলে উঠলেন, হুমকি নয়, যা বলেছি তা সত্যি। আর এই মোহিনী অ্যাপার্টমেন্টের ব্যাপারে যা যা জানিস সব বলে দে, তাহলে তোদের তার হাত থেকে বাঁচালেও বাঁচাতে পারি। বিহারীবাবু সন্ন্যাসী বাবাকে দেখে এবং কথা শুনে যেন একটু দমে গেলেন এবং নিচু স্বরে মেকি হাসি হেসে বললেন, না না, সেই রকম কিছু সত্যি আছে বলে আমার জানা নেই। রঞ্জন বলে উঠল, তাহলে আপনি ফোনে ওই কথাগুলো বলেছিলেন কেন? নিশ্চয়ই কোনো সমস্যা আছে এই মোহিনী অ্যাপার্টমেন্টে। সন্ন্যাসী বাবা বলে উঠলেন, হাতে কিন্তু আমাদের সময় খুব কম, যা বলার তাড়াতাড়ি বল, না হলে আর কিছু করার থাকবে না। সবাই মরবে, সবাই, কাউকে বাঁচতে দেবে না ও, কাউকে না। বিহারীবাবু সন্ন্যাসী বাবার পা ধরে বলে উঠলেন, আমি কিছু করিনি, কিচ্ছু না, শুধু লোক দেখে ফ্ল্যাট বিক্রি করা আমার কাজ, আর সেটাই করি। এই জায়গাটা যেখানে এই মোহিনী অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে, এটা একজনের বাড়ি ছিল। তবে সব শোনা কথা, যে বিল্ডার এই ফ্ল্যাটটা বানিয়েছিল, আকস্মিকভাবে তার এবং তার সঙ্গীদের মৃত্যু হয়। রঞ্জন বলে উঠল, যেটুকু জানো সেটাই বলো। বিহারীবাবু বলতে শুরু করলেন, 70 বছরের শ্যামলবাবু ওনার মেয়ে মোহিনী এবং নাতনি রলিকে নিয়ে থাকতেন। ওনাদের বাড়ির নাম ছিল সুখনীর। শ্যামলবাবু মেয়ের বিয়ে দিয়েছিলেন নিজের পছন্দ করা পাত্র উজ্জ্বলের সঙ্গে, কিন্তু তিনি বুঝতে পারেননি তার পছন্দ করা ছেলে তার মেয়ের জীবনটাকে বিভীষিকা করে দেবে। বিয়ের পর থেকেই মোহিনীর ওপর অত্যাচার শুরু হয়। প্রথম দিকে মোহিনী সব মুখ বুজে সহ্য করে নিয়েছিল, কিন্তু যখন ছেলের জায়গায় মোহিনী মেয়ের জন্ম দিল, তখন অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল। মোহিনী মেয়েকে বাঁচাতে এবং মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এক কাপড়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার কাছে ফিরে এসেছিল। মোহিনীর মা ততদিনে এই জগতের মায়া ত্যাগ করেছেন, কিন্তু চলে এসেও মোহিনী বেঁচে গেল তা কিন্তু নয়। মোহিনীর বরের নজর পড়ল ওদের বাড়ির উপর। উজ্জ্বলের বক্তব্য, বাবার একমাত্র মেয়ে মোহিনী, তাই স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক মোহিনী। তাই পরবর্তীকালে যখন সব কিছু মোহিনীর হবে, তাহলে আগে কেন নয়? আর আরও একটা বক্তব্য ছিল, এই জায়গায় ফ্ল্যাট উঠলে প্রচুর টাকা পাওয়া যাবে, সেই টাকায় ওদের মেয়ের ভবিষ্যৎ সিকিউর হবে। তবে উজ্জ্বলের বক্তব্যে মোহিনী এবং মোহিনীর বাবা কেউ রাজি হয়নি। অনেক রকমভাবে ভয় দেখিয়ে হুমকি দিয়ে যখন কাজের কাজ কিছুই হয়নি, তখন একদিন রাত্রিবেলায় মোহিনীর বর উজ্জ্বল ওর কিছু লোকজন নিয়ে এসে মোহিনীর বাবাকে খুন করে। তবে নিজের মেয়েকেও ছেড়ে দেয়নি উজ্জ্বল। আসলে মেয়ে হয়েছিল বলে কোনোদিন ভালোবাসেনি তাকে, নিজের সন্তান বলে গ্রহণ করেনি, তাই বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিলেন। ওইটুকু ছোট মেয়ে সেদিন হাসতে হাসতে বাবার হাতে মৃত্যুবরণ করেছিল এবং লোক জানাজানি আর পুলিশ কেসের ভয়ে বাড়ির বাগানে মাটি চাপা দিয়ে দেওয়া হয় ওদের। অন্ত্যেষ্টিক্রিয়া, শ্রাদ্ধ কোনো কিছুই করা হয়নি এবং রটিয়ে দেওয়া হয় ওনারা এই শহর ছেড়ে চলে গেছেন। তারপর ওই সুখনীর ভেঙে এই 5 তলার মোহিনী অ্যাপার্টমেন্ট গড়ে ওঠে। আর মোহিনী অ্যাপার্টমেন্ট গড়ে ওঠার আগেই যারা যারা সেদিনের সেই হত্যার লীলার সাথে জড়িত ছিল, তাদের সকলের অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটে। অনেকে ফ্ল্যাট কিনে এখানে এসেছেন, কিন্তু 2 মাসের মধ্যে পালিয়েছেন নিজেদের কাউকে হারিয়ে। সবার একই বক্তব্য, এখানে নাকি অশরীরী আত্মার বাস। বিহারীবাবুর মুখ থেকে সমস্ত ঘটনা শুনে রঞ্জন ধপ করে মাটিতে বসে পড়ল তমালির পাশে। সন্ন্যাসী বাবা বলে উঠলেন, এখন ভেঙে পড়ার সময় নয় বাবা, তুমি বাজার থেকে আমি যেগুলি বলছি সেই জিনিসগুলো নিয়ে এসো তাড়াতাড়ি, এখনই আমাকে পুজোতে বসতে হবে। রঞ্জন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল, কারণ এখন ওর সম্পূর্ণরূপে বিশ্বাস হয়ে গেছে তমালি যা যা বলেছে সব ঠিক। আর সন্ন্যাসী বাবার কথা অনুযায়ী তমালির বিপদ, আর তমালির কিছু হতে দেবে না রঞ্জন, কিছু না। সূর্য আকাশের বুক থেকে বিদায় নিয়ে নিয়েছে, নিকশ কালো অন্ধকারের মোটা চাদর চারদিকে ঢাকতে শুরু করেছে। রাতের গভীর নিস্তব্ধতা বাড়তে শুরু করেছে। ঘরের মাঝখানে দাউ দাউ করে জ্বলছে পবিত্র অগ্নির লেলিহান শিখা। মন্ত্র উচ্চারণে আওয়াজে চারদিক গম গম করছে। আর পবিত্র অগ্নির চারিপাশ জুড়ে বসে আছে 4টে মানুষ,
ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে আপন গতিতে, সময়ের জানান দিতে দিতে। সন্ন্যাসী বাবা রঞ্জনের হাতে, তমালির হাতে এবং বিহারী বাবুর হাতে মন্ত্রপুত ধাগা বেঁধে দিলেন এবং রঞ্জনকে উদ্দেশ্য করে বললেন, বাবা, আজ তোমার স্ত্রীর প্রাণ রক্ষা তোমাকেই করতে হবে। কিছুতেই ওর হাত ছাড়বে না। তীব্র শক্তি তোমাকে ওর কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবে, কিন্তু তুমি তোমার ভালোবাসার শক্তি দিয়ে ওকে আটকে রাখবে, আর আমার সাথে মন্ত্র আওড়ে যাবে। পারবে তো বাবা? রঞ্জন দৃঢ় কণ্ঠে বলে উঠল, পারবো, পারতে আমাকে হবেই। আমার তমাকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। রাত বাড়ার সাথে সাথে পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ঘরের চারদিকে জুড়ে হাসি, কান্না, করুণ চিৎকার, আর্তনাদ ভেসে আসতে লাগলো। শীতল হাওয়ার স্পর্শে শরীর বেয়ে ঠান্ডা স্রোত নামতে লাগলো। এক মনে সবাই মন্ত্রপাঠের সাথে যজ্ঞে আহুতি দিয়ে চলছে। হঠাৎ রঞ্জন টান অনুভব করলো। পাশে তাকিয়ে দেখল তমালি ওর হাত ছাড়ানোর জন্য ছটফট করছে পাগলের মতো। তমালির চোখগুলো আগুনের খোলার মতো জল করছে। মুখ, হাত, পা কেমন কালো রঙের আস্তরণে ঢেকে গেছে। চুলগুলো উস্কো খুস্কো। তমালিকে কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে নিজের কাছে। কখনো চুপচাপ বসে খিলখিল করে হাসছে, আবার পরক্ষণেই তমালি হিংসাত্মক হয়ে পড়ছে। রঞ্জনের উপর ঝাঁপিয়ে পড়ছে রাগে। তমালির শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে কষ্টে, যন্ত্রণায়। টানা 3 ঘন্টা অদৃশ্য শক্তির সাথে লড়াই করে তমালিকে নিজের বুকের মধ্যে আগলে রাখতে পেরেছে রঞ্জন। এতক্ষণে লড়াইয়ে তমালি ক্লান্ত, বিধ্বস্ত হয়ে জ্ঞান হারিয়েছে। অশুভ শক্তিকে পুরোপুরি দমনের পর যখন ওরা বাইরে চেয়ে দেখল, তখন রাত্রি নিকষ কালো আধার পেরিয়ে নতুন ভোরের আগমন ঘটছে। রঞ্জন তমালির জীবনে এ যেন এক নতুন ভোর, সবকিছু নতুন করে ফিরে পাওয়ার আনন্দ। সকাল থেকে আজকে হইচই হুলস্থুল পড়ে গেছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজনে গমগম করছে। আর তাছাড়া হবে নাই বা কেন, আজ রঞ্জন আর তমালির মেয়ে অঞ্জলির শুভ অন্নপ্রাশন। সন্ন্যাসী বাবা নিজে আশীর্বাদ দিয়ে কন্যার নাম অঞ্জলি রেখেছেন। অঞ্জলি সবার নয়নের মণি। সেই দিনের সেই ঘটনার পর কেটে গেছে 3 বছর। সেই দিনের পর 1 বছর তমালিকে মেন্টাল ট্রিটমেন্টের মধ্যে রাখতে হয়েছিল। তমালি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল। মেয়ের সাথে ওই রকম ঘটনা ঘটার পর তমালি বাড়ি এবং রঞ্জনের বাড়ি থেকে ওদের সম্পর্ককে মেনে নিয়ে ধুমধাম করে ওদের আবার বিয়ে দিয়ে দিয়েছিল। আর তারপর তমালির কোল আলো করে এসেছে ছোট্ট পরী অঞ্জলি। তবে ওরা ওর ডাকনাম দিয়েছে রুলি। এরই সাথে শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা মোহিনী অ্যাপার্টমেন্ট। খুব শীঘ্রই আমরা নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, আর আপনার পরিবার ও আশেপাশের পরিচিত মানুষের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করবেন। এছাড়া অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।